24 কে আমরা ক্যারি করতে পারবো না, কোনো পরিবর্তন হয়নি। আমি একটা উদাহরণ দিই, আজকে আমি সম্পাদক প্রার্থী, গতকালকে প্রজেকশন মিটিং হয়েছে, আমি এক জায়গায় কথা বলেছি যে ওই অপর সম্পাদক এত বেশি প্রতিশ্রুতি দিয়েছে, আমার জন্য কিছুই রাখে নাই, শুধু ফ্যামিলি কার্ড ছাড়া। সেখানে ওই টিকটক নাকি ইয়াতে নিউজ আসছে, প্রধানমন্ত্রীকে স্টেজে কটূক্তি করায় বিএনপি পন্থী আইনজীবীর কড়া প্রতিবাদ। ননসেন্স। আমি বলছি এই কারণে, সরকার কেন আমরা বসাই? প্রোটেকশনের জন্য, স্বস্তির জন্য। প্রোটেকশনটা কি? আমি ঘরে প্রোটেক্ট থাকবো, রাস্তায় প্রোটেক্ট থাকবো। কথা বললে আমি 1 ঘন্টা চিন্তা করে কথা বলতে হবে এমন না। আমি কথা বলেছি, ভুল হলে আমি উইথড্র করব, ভুল হলে শুধরিয়ে দেওয়া হবে, অপোনেন্ট থেকে ভুলটা ইনফরমেশন দিয়ে এটা কভার করবে, তাই তো? শক্তি না তো। আমি যেটি বলছি, সরকার এগুলো দেখবে, সরকার দেখবে আমার স্বস্তি। আজকে গ্যাসের সিলিন্ডার আমি ফোন করে দেখলাম যে 45 কেজি 7,490 টাকা, যেটি আমি 5,400 দিয়ে কিনছি, 5,300 দিয়ে কিনছি, 4,700 দিয়ে কিনেছি। আপনি তো বুঝতে হবে মানুষের স্বস্তির জায়গা ডাল ভাত। আমার 18 কোটি দেশের লোক, এর বেশি তো না। এই দেশের মানুষ এখনো 300 টাকা দিয়ে শার্ট একটা পায়, যেহেতু গার্মেন্টসের কল্যাণে, যেটা আমরা বিদেশে গেলে 6,000, 7,000, 8,000, 10,000 টাকা দিয়ে পাই। এখনো তো এই দেশের মানুষ মোটামুটি এইসব কারণে কিছুটা ভালো আছে, কিছুটা বস্ত্র পাচ্ছে। কিন্তু এই ক্রাইসিস যদি পৃথিবীর সাথে যেভাবে চলছে যদি হয়ে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? আমার সংসদে আমি বারবার বলে আসছি যে এই সংসদে আলোচনা হবে কিভাবে আমার পেট্রোলটা অ্যাভেলেবেল করা যায়। যেই 20 টাকা বাড়িয়েছেন, সেই 20 টাকা এখন পৃথিবীর বাজারের সাথে অ্যাডজাস্ট করে যদি কমানো যায় কিনা। কমালে সাধারণ মানুষ স্বস্তি পাবে, সাধারণ মানুষ তার পণ্য পরিবহন কম হবে। তারপরে এই যে আমি সিলিন্ডারের উদাহরণ দিয়েছি, তারপরে পরিবহন সেক্টর, সবকিছু মিলিয়ে কোন একটা জায়গায় অ্যাড্রেস করেছেন আপনি দেখেন। আপনি ওই যে ফুটপাথ উদ্ধার করেছে কয়দিন আগে শুনেছি, এখন দেখি যে ওইটা আবার বিক্রি হয়ে গেছে। অর্থাৎ মানুষকে আপনি ধোকা দেওয়ার জন্য আপনি ফলোইং মর্নিংয়ে বুলডোজার দিয়ে আগের বন্দোবস্তকে উচ্ছেদ করে আবার নতুন করে আপনি সেই বাণিজ্যের ভিতরে আপনি নিয়ে আসলেন। এইগুলো তো প্রতারণা মানুষের সাথে। মানুষগুলো দেখে, একদিকে আমরা দেখছি যে 2.5 মাসের মাথায় সংসদ থেকে রাজনীতি রাজপথে পৌঁছে গেছে, অন্যদিকে আবার আনিস আলমগীর বলছিল যে রাজনীতিতে এক ধরনের লোক দেখানো বিরোধিতা চলছে। বাস্তবতা আসলে কোনটি? না, আমি কিন্তু একটা জিনিস পছন্দ করি, যে সংসদে যে কমিটিগুলো হয়েছে এটি সংসদীয় রাজনীতি, যে ওই কমিটিতে সবাই থাকবে, ওই কমিটিতে আলোচনা হবে এবং আলোচনা পর্যালোচনা হয়ে মানুষের কল্যাণে কর্মসূচি আসবে ওই কমিটি থেকে, ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন না। কিন্তু ভাগবাটোয়ারার নামে যদি আপনারা এমন কাজ করেন যেটা ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন, তখন পাবলিক তো আপনার বসে থাকবে না। এখন রাজপথে আন্দোলন শুধু যে এই বিরোধী দল করবে তা তো না। রাজপথে আন্দোলন যে কেউ হইতে পারে, আমাকে ঘিরে হইতে পারে, আনিস সাহেবকে ঘিরে হইতে পারে, আপনাকে ঘিরে হইতে পারে, যে কোনো ইস্যুতে হইতে পারে। যেমন আনিস আলমগীর সাহেব, ওনারা তো অনেক বড় সাংবাদিক, ওনারা অনেক বেশি কথা বলেছেন অনেক মিডিয়াতে। এই যে উনি যে বলছেন যে অ্যাড্রেস করার কথা, অস্থিরতার কথা, যে আগের সরকারের জামানায় অনেক অস্থিরতা ছিল, এবং উনি বলেছেন এই আন্দোলনটা কোটার ভিতর থেকে স্ফুলিঙ্গ হয়েছে। আমি তো মনে করি ওই আন্দোলনের সময় কি কোনো বিরোধী দল করেছে নাকি, কোনো সরকারি দল করেছে নাকি? এটা তো হয়ে গেছে। অর্থাৎ টাইম এবং প্লেস ডিমান্ড করবে এমন জিনিস, যে জিনিস স্ফুলিঙ্গ ছড়িয়ে যাবে। আমি মনে করি 24 আমরা আর ধারণ করতে পারবো না, 24 কে আমরা ক্যারি করতে পারবো না। এত প্রাণ, 1400 প্রাণ, আপনি 30,000 যার দোষে হোক যার গুণে হোক, মরে তো গেছে আমার সন্তান। আপনি শহীদের কবরে গিয়ে আজকে জিজ্ঞেস করেন যে তুমি কি ভালো আছো, তুমি কি দেখতেছো, এগুলো কোনো পরিবর্তন আছে? সে আনসারে বলবে যে নো, কোনো পরিবর্তন হয়নি, সরি, আমি খামাখা আমার জীবন দিয়েছি। সব সাধারণ মানুষ। আবার বলি, জুলাইয়ের আন্দোলনে কোনো বড় রাজনৈতিক নেতার কোনো সন্তান বা আত্মীয়, কোনো স্বজন কেউ প্রাণ দেয় নাই।